ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি মোস্তফা মাহবুব। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির দেশের জ্বালানি বাজার। চলতি মাসেই দাম বেড়েছে এলপিজির। গতকালই লিটারে প্রায় 25 টাকা বাড়ানো হয়েছে শিল্প ও বিদ্যুৎ খাতে ব্যবহৃত জ্বালানি ফার্নেস অয়েলের দামও। দেশের বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র ও শিল্প কারখানায় এ জ্বালানির বাড়তি দামের প্রভাব কি পড়বে তা নিয়েই আজ টালিখাতায় আমাদের আলোচনার বিষয়। ফার্নেস অয়েলের দাম বাড়লে কি ক্ষতি? আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন এনার্জি প্যাকের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদ এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। আপনাদের দুজনকেই স্বাগত জানাই আমাদের আজকের আলোচনায়। জনাব হুমায়ুন রশিদ, আপনাকে দিয়েই আগে একটু শুরু করতে চাই। বেসরকারি খাতের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে আসলে এই ফার্নেস অয়েলের একটা ব্যবহার আছে, আপনার কাছে একটু জানতে চাই সেখানে কি পরিমাণ আসলে ব্যবহার হয় এবং এই যে দামটি বাড়লো, এই বাড়তি দামের কারণে আসলে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রের প্রভাব কি পড়বে? জনাব হুমায়ুন রশিদ, আপনি একটু আনমিউট করে নেবেন। ধন্যবাদ। চৈত্র সংক্রান্তির বেলায় আপনাদেরকে শুভেচ্ছা। আপনার যদি দেখেন এটা 40% প্রায় আইপিপি আছে যারা এইচএফও বেস্ট পাওয়ার জেনারেট করে থাকে। তো এই পাওয়ার জেনারেশনে কিন্তু বাংলাদেশে অনেক কন্ট্রিবিউশন আছে, বিশেষ করে উৎপাদন খাতে, ম্যানুফ্যাকচারিং এর খাতে। তবে এই যে এফেক্টটা আমরা যদি দেখি, এই দাম বাড়াতে কম করে 5-6 টাকার মতন দাম বেড়ে যাবে। পিডিবি ডিসক্লোজারটা কিন্তু ভেরি কনফ্লিক্টিং ডিসক্লোজার্স, যে তাদের কত করে তারা পাওয়ার কিনছে। আপনি যদি দেখেন, যদি প্ল্যান ফ্যাক্টর ধরে যদি আপনি হিসাব করেন, তাহলে এটা দেখা যায় প্রায় 30 থেকে 35 কিংবা 36 টাকার মধ্যে পাওয়ার জেনারেশন পার ইউনিট খরচ পড়বে, যদি কি পরিমাণ প্ল্যান ফ্যাক্টর এখানে দেওয়া হচ্ছে ওই প্ল্যান্টকে, আইপিপিকে। 2 নম্বর হচ্ছে এই যে ফার্নেস অয়েলের দাম প্রায় 25% বেড়ে গেল, প্রায় 25% যে বাড়লো, এতে কিন্তু পাওয়ার জেনারেশনের উপরে এফেক্ট আসবে, এটাতে পিডিবির ভর্তুকি বেড়ে যাবে, এতে ইভেনচুয়ালি পিডিবি পাওয়ারের দাম বাড়াতে বাধ্য হবে এবং দাম বাড়ালে উৎপাদন বেড়ে যাবে। এই রপ্তানি খাতে কিন্তু আরেকটা ধাক্কা লাগবে, ইনক্লুডিং দ্য লোকাল ম্যানুফ্যাকচারিংস। আপনার আরেকটা ধাক্কা লাগবে। আপনার কিন্তু দ্রব্যমূল্যের দাম এমনিতেই গগনচুম্বী, মানুষের ধরাছোঁয়ার বাইরে। ফলে এইটার যে চেইন এফেক্টটা, সেটা আমরা দেখতে পাবো যে মানুষের জীবন মানের কষ্ট বেড়ে যাবে, আপনার ব্যবসা সম্প্রসারণ হবে না, নতুন করে বিনিয়োগ বাড়বে না। এই যে চেইন এফেক্টটা আমাদের দেশে বিদেশি যে বিনিয়োগকারী তাদেরকেও নিরুৎসাহিত করবে, কারণ বাংলাদেশের বিদ্যুতের দাম অনেক বেশি। পাশাপাশি আরেকটা বিষয় আপনি যদিও বলেছেন খানিকটা, কিন্তু একটু শুনতে চাই। এনার্জি প্যাক তো একই সাথে বহুমুখী ব্যবসায়ী করে, সেক্ষেত্রে এই বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো ছাড়াও বড় বড় শিল্প খাতে যেটি আমরা শুনছি যে ফার্নেস অয়েলের একটি ব্যবহার আছে, সেটি আসলে কি পরিমাণ বা কোন ধরনের শিল্পে এটি বেশি ব্যবহার হয়? ফার্নেস অয়েলটা আমাদের দেশে একটা খুব প্রচলিত হয় না, যেটা আইপিপি ছাড়া। এটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন তুলনামূলকভাবে অনেক কম। এটা শুধু আইপিপিতেই ব্যবহার হয় এবং এই আইপিপিতে ব্যবহার হয় বলে এটা বৃহৎ অংশই আইপিপির জন্য এটা আনা হয়। এটা যেটা বিপিসি একমাত্র ইম্পোর্ট করেন আর আইপিপি কোম্পানিরা ইম্পোর্ট করে। মানে তার মানে হচ্ছে যে আসলে এই জ্বালানি, বিশেষ এই জ্বালানিটির যদি বলি আসলে আমদানিকারক, ক্রেতা, ভোক্তা সবই আসলে বৃহৎ অংশই হচ্ছে সরকারের। এখানে যদি ভর্তুকিও দিতে হয় সেটি সরকারকেই দিতে হবে। এখানে যদি দাম বাড়ে তার ফলে আসলে সরকারের কোষাগার থেকেই একটা বড় অঙ্কের টাকা নিশ্চয়ই বেরিয়ে যাবে, যদি আমি ভুল না বলি। জি, আপনি আমাদের সঙ্গে থাকবেন। আমাদের সঙ্গে সিপিডির গবেষণা পরিচালক আছেন ডক্টর গোলাম মোয়াজ্জেম। আপনার কাছে একটু আসছে গোলাম মোয়াজ্জেম, এরই মধ্যে তৈরি পোশাক ব্যবসায়ীরা জানিয়েছে যে তাদেরও কিছু কিছু কারখানায় এই ফার্নেস অয়েলের ব্যবহার আছে এবং তারা জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করেন এবং এখন যে 5-6 ঘন্টা লোডশেডিং হচ্ছে সেটির কাভার
এই ফার্নেস অয়েল দিয়েই হয়, তো এর কারণে তাদের খরচ বাড়বে বলে তারা দাবি করছেন। আপনার কাছে জানতে চাই যে আসলেই কি বিষয়টি এরকম? হ্যাঁ, মানে প্রথমত হলো যে জ্বালানি যেহেতু এই মুহূর্তে স্বাভাবিক সময় সরবরাহ নেই এবং উচ্চ মূল্যে জ্বালানি সরকারকে আমদানি করতে হচ্ছে, সুতরাং এবং সেখানে যেহেতু এখন সরকারকে রেশনিং করতে হচ্ছে বিভিন্ন জায়গায়, সুতরাং এর অভিঘাতটি সকল ধরনের শিল্প বলি, বিদ্যুৎ বলি, এখানে এটার যেখানে যেখানে এটার ব্যবহার আছে সেখানে এর অভিঘাত পড়ার কথা। এবং মূল্য বৃদ্ধির কারণেও সেই অভিঘাতগুলোই আসলে সেই হারে পড়বে। একটু আগে আমরা জনাব হুমায়ুন রশিদের কাছ থেকে শুনছিলাম যে বিদ্যুৎ উৎপাদনে কি পরিমাণ ফার্নেস অয়েল ব্যবহার হয়। আমি যেটা দেখলাম যে 3000 মেগাওয়াটের মতো মনে হয় এই মুহূর্তে বিদ্যুৎ উৎপাদনের জন্য ফার্নেস অয়েল ভিত্তিক কারখানা আছে। সেই হিসাবে নিলে এটা প্রায় 20%, 1/5 যদি আমাদের এখনকার ক্যাপাসিটি যেটা ব্যবহার হয় সেটা। ফলে যতটুকু বাড়িয়েছে সরকার 91 টাকা থেকে 112 টাকা সম্ভবত, যদি সেটা হয় তাহলে এর কারণে মূল্যে প্রতিক্রিয়া 3 থেকে 4 টাকার বেশি হওয়ার কথা না, 3 টাকা 20 পয়সা, 4 টাকার বেশি হওয়ার কথা না। সুতরাং দেখার বিষয় হচ্ছে যদি সরকার আগামী দিনে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে, সেখানে আবার লুকায়িত অন্যান্য ব্যয়ও কি আবার এর ভিতরে ঢুকিয়ে দেবে কিনা, কারণ এলএনজির জন্য সরকারকে প্রচুর ব্যয় করতে হচ্ছে। প্রশ্নটা আসলে এখানে না, প্রশ্নটা আসলে এই ব্যয় বৃদ্ধি করে কি আসলে সরকার জ্বালানির ক্ষেত্রে কোনো স্বস্তি দিতে পারবেন, তা কিন্তু না। মূল্য বৃদ্ধি হলেও জ্বালানি প্রাপ্যতার ক্ষেত্রে কোনো স্বস্তির খবর নেই কিন্তু আমাদের। জ্বালানির সংকট রয়েছে এবং এই জ্বালানি সংকট কিন্তু আগামী দিনেও থাকবে। এবং জ্বালানি আমদানি করার জন্য যে ডলার প্রয়োজন হয়, এই টাকা দিয়ে কিন্তু ওই ডলার কেনা যাবে না। সুতরাং যেটা হচ্ছে, সরকার যদি ডলারের ব্যবস্থা না করতে পারে তাহলে কিন্তু শিল্প কারখানাই বলি বা বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্টেই বলি, কাউকেই কিন্তু পর্যাপ্তভাবে জ্বালানি সরবরাহ করার মতো পরিস্থিতি সরকারের থাকবে না। যেটুকু হচ্ছে সেটা করছেন সরকারের যে বর্ধিত ব্যয়, সেই বর্ধিত ব্যয়টা কিছুটা কমানোর চেষ্টা হচ্ছে এই টাকা দিয়ে। কিন্তু আলটিমেটলি যেটা বলছিলাম যে বিদ্যুৎ উৎপাদনের জন্য যে জ্বালানি অথবা শিল্প কারখানা চালানোর জন্য যে জ্বালানি, সেটি সরকারকে আমদানি করার জন্য বর্ধিত মজুদ থাকা দরকার রিজার্ভে। এবং সেটার জন্য যদি প্রয়োজন বোধে ঋণ করতে হয়, সেটারও জন্য প্রস্তুতি থাকা। কেননা যদি এটা এই 3 মাসেও প্রায় $2-2.5 বিলিয়ন মতো সরকারের অর্থ প্রয়োজন হবে বাড়তি, আমাদের হিসেবে $2.2 বিলিয়ন। এবং যদি বর্ধিত মূল্যে যদি আগামী অর্থ বছরই কিনতে হয়, তাহলে প্রায় $3.5 বিলিয়ন অতিরিক্ত লাগবে আগামী অর্থ বছরে। নিশ্চয়ই আপনার কথার সূত্র ধরেই বলতে চাই, আজ সকালেই কিন্তু বাণিজ্য মন্ত্রী এই কথাটি স্বীকার করেছেন যে সার এবং জ্বালানির কেনার জন্য যে সরকারের ব্যয়, সেটি নিয়ে তারা চ্যালেঞ্জের মুখে পড়েছেন। আপনাদের কাছে আরও শুনবো, তার আগে একটা বিরতি নিতে চাই। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়। আমাদের আজকের আলোচনার বিষয়, ফার্নেস অয়েলের দাম বাড়লে কি ক্ষতি। জনাব হুমায়ুন রশিদ, আবারও আপনার কাছে একটু আসতে চাই। আপনাদের আলোচনা থেকে যেটি বুঝলাম, আসলে এটি মূলত বিদ্যুৎ এবং বৃহৎ শিল্পে, কিন্তু আমরা এরই মধ্যে দেখছি যে অনেক শিল্প প্রতিষ্ঠান বা অনেক শিল্প উদ্যোক্তা তারা বলার চেষ্টা করছেন এর কারণে আসলে ব্যবসার ব্যয় বাড়বে, পণ্য উৎপাদন খরচ বাড়বে এবং এর একটা সাইক্লিক ইফেক্ট অর্থনীতিতে পড়বে। সেটি আসলে কতটুকু সমর্থনযোগ্য? আমি আগেও বলছিলাম যে এটা বিদ্যুৎ কিন্তু প্রত্যেকটা শিল্প, মানুষের জীবন কিংবা কমার্শিয়াল যে কোনো অপারেশনসের জন্য বিদ্যুতের চাহিদা আছে। বিদ্যুতের উৎপাদন খরচ যদি বেড়ে যায়, তাহলে তার চেইন এফেক্ট কিন্তু মানুষের জীবনে আসবে। এখানে এই ফার্নেস অয়েলের দাম বাড়াতে কিন্তু আপনি দেখবেন যে একটা চেইন এফেক্ট আসছে। বিশেষ করে পিক আওয়ারে আমাদের দেশে এই পিকিং পাওয়ার প্লান্ট হিসাবে এগুলাকে চালানো হয়। এটা সরকারি পর্যায়ে আছে এবং বেসরকারি পর্যায়ে আছে। যারা আইপিপি, ওনারাও এই মোস্টলি এই ফার্নেস অয়েল বেসড অপারেশনে আছে। তো এটা যদি কস্ট বেড়ে যায়, তাহলে কিন্তু বিদ্যুতের দাম সরকার বাড়াতে বাধ্য হবে। সরকার যদি বিদ্যুতের দাম বাড়ান, তাহলে এটা চেইন এফেক্ট আসবে। চেইন এফেক্ট আসবে কোথায়? এটা মানুষের জীবনে, ব্যবসায়িক জীবনে, ম্যানুফ্যাকচারিং এ, সার্ভিস সেক্টরে, এমন কোনো সেক্টর নাই যেখান থেকে আমরা রক্ষা পাবো। তো এইটা এমন একটা তেল যেখানে আপনার এখান থেকে ডিজেলের দামের খুব একটা
মানে ইয়া নাই, পার্থক্য তারতম্য থাকলো নাই। না। না, পার্থক্য রইল না। তবে এই তেলটা হচ্ছে খুব একটা যে ইয়া তেল তা কিন্তু না যে ব্যবহারযোগ্য, সব জায়গায় ব্যবহার হতে পারে। এটা সবসময় মেরিন ইয়াতে সেক্টরে এটা ব্যবহার হয়, যেটা ওশান গোয়িং ভ্যাসেল যেগুলা মূলত সেসব, ডোমেস্টিক গুলাতে আবার ডিজেলটা ব্যবহার হয়। ফলে এই জায়গাটা এই দামটা না বাড়ালেও সরকার মনে হয় ভালো করতেন। যদি দাম বাড়ান তাহলে এটা চেইন এফেক্টটা জনগণ পাবে। নিশ্চয়ই। এইখানে দেখতে হবে যে কে ব্যবহারকারী। এটা মূলত ব্যবহারকারী 80% 90% ব্যবহারকারী হচ্ছে আইপিপি কোম্পানিগুলা। এই আইপিপি কোম্পানিগুলো যদি এফেক্টেড হয়, এটা কিন্তু আইপিপি কোম্পানিগুলো এফেক্টেড হবে না, কারণ এটা প্যাস থ্রু। এই 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 গ্যাস এই কম্পোনেন্টটা সবসময় পিডিবির ঘাড়ে যে পড়ে। নিশ্চয়ই, মানে সরকার যদি আসলে এর ধারাবাহিকতায় বিদ্যুতের দামটা না বাড়ায় এবং সেখানে যদি ভর্তুকি দেয়, তাহলে খুব বেশি প্রভাব আসলে ভোক্তা পর্যায়ে বা গ্রাহক পর্যায়ে পড়ার আশঙ্কা নেই। এটা দাম বাড়ানোর ফলে এটা কিন্তু পিডিবিকে আরো বেশি ভর্তুকি দিতে হবে। পিডিবি যখন বেশি ভর্তুকি দিবে কিংবা যখন বিদ্যুতের দাম বাড়াবে, তখন এটা চেইন এফেক্ট ভোক্তা পর্যায়ে পড়বে। নিশ্চয়ই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে গোলাম মোয়াজ্জেম আছেন। ঠিক এই জায়গায় একটু আপনার কাছে জানতে চাই গোলাম মোয়াজ্জেম, বিরতিতে যাওয়ার আগে যেমনটা আমিও আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছিলাম যে একজন মন্ত্রী বলেছেন যে সরকারের এই ভর্তুকি দেওয়ার বা এই দামের বোঝা নেওয়ার সক্ষমতা কমে গেছে, তারা সরকার চ্যালেঞ্জের মুখে পড়েছে। সেই রকম একটা জায়গায় যদি এই জ্বালানি তেলের দামটা না বাড়িয়ে সেখানে ভর্তুকি দিয়ে বিদ্যুতের দামটিকে সমন্বয় করা হতো, সেটি কি ভালো সিদ্ধান্ত ছিল, নাকি এখন এই জ্বালানি তেলের দাম বাড়িয়ে এই বাড়তি দামের প্রভাব এড়ানোর জন্য ভর্তুকি বিদ্যুতে দেবে, নাকি বিদ্যুতের দাম সমন্বয় করবে? এই পরিস্থিতিতে আসলে সরকারের করণীয় কি বলে আপনি মনে করেন? দেখুন, এইটা আসলে সরকারের জন্য আসলে এখন ত্রাহি অবস্থা। সব দিকেই আসলে সরকারের চাপ। একদিকে যেমন ব্যয় মেটানোর চাপ রয়েছে, আবার অন্যদিকে বর্ধিত ব্যয় বহন করবার সক্ষমতার বিষয় রয়েছে। সেই জায়গাগুলো এখানে গুরুত্বপূর্ণ বিষয়। এখন যেটা হয়েছে, সেই জায়গাতে আমাদের অবস্থান ছিল যে যেহেতু বিপিসি এই মুহূর্তে মুনাফা করছে, সুতরাং যতদিন সম্ভব বিপিসি তার মুনাফাকৃত অর্থটি ব্যবহার করে মূল্য বৃদ্ধি না করে, মুনাফাকৃত ব্যবহার করে যতটুকু সম্ভব তার এই জ্বালানির মূল্য পরিশোধ করুক, বর্ধিত মূল্যে না গিয়ে। কিন্তু আমাদের কাছেও মনে হয়েছে যে সেটাও যে দীর্ঘ সময় চালিয়ে যেতে পারবে সেটা না। সরকার সেখানেও হয়তো একটা পর্যায়ে গিয়ে মূল্য সমন্বয়ের প্রয়োজন পড়বে। এই মুহূর্তে আমাদের যেমন একটা সাজেশন ছিল যে অকটেন বা পেট্রোলের দামের ক্ষেত্রে সরকার বিবেচনা করতে পারে মূল্য বৃদ্ধির। সেই জায়গাটি এখন পর্যন্ত আমরা শুনিনি, কিন্তু আমরা শুনতে পাচ্ছি ফার্নেস অয়েলে সরকার আগে হাত দিচ্ছেন। কেন ওই জায়গাগুলোতে হাত দেওয়া হয়নি জানি না। যেহেতু অর্থের সংস্থান কম, সুতরাং সব জায়গাতে হয়তো এখানে ট্রাস্ট করার বিষয় রয়েছে। বিদ্যুতের ক্ষেত্রে যেটা দাঁড়িয়েছে যে বিদ্যুতের ক্ষেত্রে বাড়তি ভর্তুকি দিয়ে কোথায় নিয়ে যাওয়া হবে আমরা জানি না। ভর্তুকি দিতে দিতে ক্লান্ত। এমনকি বিপিডিবি যে জায়গায় দাঁড়িয়ে আছে, প্রায় 17,000 কোটি টাকা নেগেটিভ ব্যালেন্সে রয়েছে 2025-এর হিসেব অনুযায়ী। সুতরাং বাড়তি এই যে ঋণ নেওয়া এবং আরও বেশি ঋণগ্রস্ত হওয়া, তাকে কোথায় নিয়ে যাবে জানি না। সুতরাং এই জায়গা থেকে আমাদের সাজেশন হলো যে বরঞ্চ কোনো ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে রেশনিংকেও হয়তো মাথায় রাখতে হবে। সে কিন্তু আমি যে বিষয়টা আবার একটু প্রশ্নটা করতে চাই যে মানে ভর্তুকি যদি বিদ্যুতের দাম যদি এখন না বাড়ায় সরকার, মানে বাড়ালে তো নিশ্চয়ই সেটার একটা সাইক্লিক ইফেক্ট অর্থনীতিতে পড়বে। যদি ভর্তুকিটা বিদ্যুতেই দিতে হয় তাহলে সেটি ফার্নেস অয়েলেই কেন নয়? ও আচ্ছা, ভর্তুকি আমার ধারণা যে ফার্নেস অয়েলের ক্ষেত্রে এখন পর্যন্ত বিপিসির যে সক্ষমতা আছে তাতে তার নিজের সেটি দিতে পারার কথা। সুতরাং সেই জায়গাতে মূল্য বৃদ্ধি না করলেও হয়তো পারত,
অথবা সীমিত পরিমাণে রাখলেও পারতো, কিন্তু এখন যেটা দাঁড়াবে সেটা হলো যে এই বর্ধিত মূল্যের জন্য বিদ্যুৎ উৎপাদনে এর একটা প্রতিক্রিয়া পড়বে, বর্ধিত মূল্য, এবং সেখানে এটা অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন পড়বে সেটা। কিন্তু সেই জায়গাটায় আমাদের অবস্থান ছিল যে বিপিসি তার সামর্থ্য অনুযায়ী ভর্তুকি না দিয়ে যতক্ষণ পর্যন্ত চালানো যায় সেটা চালাক। বিপিডিবির ক্ষেত্রে যদি বর্ধিত মূল্যে এখন জ্বালানি কিনে যদি বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজন পড়ে, তাহলে সেটির জন্য ভর্তুকির চেয়ে বরঞ্চ উচিত ছিল এই জায়গাটিতে ক্ষেত্রে হয়তো রেশনিংয়ের জায়গাটি রাখা। আমাদের প্রস্তাবটি এরকম যে সরকার এই জায়গাটিতে মাল্টিপল ওয়েতে অ্যাডজাস্টমেন্টের বিষয়টি বিবেচনা করা। একটা হলো যে একই সাথে কম ভর্তুকি দেওয়া, জ্বালানির ক্ষেত্রে বর্ধিত মূল্যে অকটেন পেট্রোলের ব্যবস্থার, অকটেন পেট্রোলের জায়গায় বর্ধিত মূল্য চিন্তা করা, এবং বিদ্যুতের ক্ষেত্রে যদি বাড়তি ব্যয়ের চাপ পড়ে তাহলে সেই জায়গাটিতে হয়তো রেশনিংয়ে যাওয়া। কেননা সরকারকে হয়তো আগামীতে লোডশেডিংয়ের বিষয়টিও হয়তো বিবেচনা করতে হবে, কেননা এছাড়া হয়তো সরকারের এককভাবে জাস্ট ভর্তুকি দিয়ে বিদ্যুৎ উৎপাদনকে স্বাভাবিক রাখা, এই কাঠামোতে সরকার হয়তো পেরে উঠবেন না। এমনকি সরকারের যে জ্বালানি কেনার যে লক্ষ্যমাত্রা রয়েছে আগামী জুন পর্যন্ত, সেই লক্ষ্যমাত্রার ওই হিসেবে আমরা যেটা দেখলাম, যতটুকু আনার লক্ষ্যমাত্রা যদি ঋণ করেও সরকার, তা দিয়েও স্বাভাবিক সময়ের যতটুকু জ্বালানি দরকার সেটা আনতে পারবেন না সরকার। সুতরাং সব কিছু মিলে এক ধরনের জ্বালানি ঘাটতি থাকবে, এবং সেই জ্বালানি ঘাটতির ভিতরেই সরকারকে বিবেচনা করতে হবে যে কোন পক্ষের উপরে সরকার এই চাপটুকু কতটুকু ফেলবেন, এবং কার সেটি নেয়ার ক্ষমতা রয়েছে এবং কার নেই, এবং সেই জায়গাটির ক্ষেত্রে সাশ্রয়ী হবার কোন কোন জায়গাতে সুযোগ আছে। নিশ্চয়ই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। এই আলোচনা শেষ করতে চাই জনাব হুমায়ুন রশিদ আপনাকে দিয়ে। গোলাম মোয়াজ্জেম সাশ্রয়ী হওয়ার কথা বলছিলেন, এই সাশ্রয় ভোক্তা পর্যায়ে যেমন তেমনি শিল্প উদ্যোক্তাদের পর্যায়েও নিশ্চয়ই আমরা দেখেছি দীর্ঘদিন থেকেই বলা হচ্ছিল এই সাশ্রয়ের কথা। আমাদের অনেক যন্ত্রপাতি আসলে অনেক পুরনো, যেগুলো জ্বালানি সাশ্রয়ী না, সেই জায়গাটাতে আসলে নজর দেওয়া উচিত কিনা, এই উত্তর নিয়েই অনুষ্ঠান শেষ করতে চাই। আমাদের শুধু যন্ত্রপাতি না, আমাদের জীবনেও আজকে প্রাইভেট সেক্টর কিন্তু অনেক এনার্জি এফিশিয়েন্ট, এনার্জি সেভিংস ফোকাসড। কিভাবে ফোকাসড? প্রাইভেট সেক্টরে যেসব ধরেন আপনার নিজস্ব পাওয়ার জেনারেশন আছে ফ্যাক্টরিগুলোতে, সেখানে কো জেনারেশন আছে, ওখান থেকে ওয়েস্ট হিট আবার নিয়ে যে বয়লারে দিচ্ছে, এভাবে কো জেনারেশন দিয়ে তারা এনার্জি এফিশিয়েন্ট করছে। এই জিনিসগুলোকে ট্যাক্সের একটা রিবেট সিস্টেমে যাওয়া উচিত, যে যারা কো জেনারেশন করছে কিংবা ট্রাই জেনারেশনের জন্য ফোকাস, তারা যাতে একটা সরকারের পর্যায়ে একটা সাপোর্ট পায়। এক, দুই নম্বর, আমাদেরকে অনেক বেশি লক্ষ্য রাখতে হবে যে আমাদের দেশে চুরি হয়। এটি অনেক বিশাল একটি বিষয়, এটা নিয়ে পরে আরেকদিন নিশ্চয়ই কথা বলবো। আজকের মতো শেষ করতে হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় আজ এ পর্যন্তই। সঙ্গেই থাকুন।